প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের কোর্স নাম্বার 241915 অর্থাৎ গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অর্থাৎ বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ এই কোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ। আমি আশা করি তোমরা মনোযোগের সঙ্গে বিষয়টি আলোচনাটি শুনবে, তাহলে তোমরা উপকৃত হতে পারবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের কাছে সুন্দর সাবলীল উপস্থাপনের মাধ্যমে তোমাদেরকে বিষয়টিকে সহজভাবে বোধগম্য করে তুলে ধরবার জন্য। আমি তোমাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ আশরাফুল আজিজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই ক্লাস শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা যা শিখতে পারবে বা বুঝতে পারবে সেটি হচ্ছে নব্য উপনিবেশবাদ কি এটি বলতে পারবে, নব্য উপনিবেশবাদের উদ্দেশ্য বলতে পারবে, নব্য উপনিবেশবাদের কৌশল সমূহ চিহ্নিত করতে পারবে, নব্য উপনিবেশবাদের ধরন চিহ্নিত করতে পারবে, আর নব্য উপনিবেশবাদের প্রভাব বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে স্ক্রিনে একটি ছবি প্রদর্শিত হচ্ছে। একটু মনোযোগ সহকারে তোমরা যদি চিত্রটিকে দেখো, তাহলে অনেকগুলি বিষয় তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। বলা হয়ে থাকে যে একটি চিত্র বা ছবি 1000 শব্দের চেয়েও বেশি মেসেজ বহন করে। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দেন এবং নাও, অর্থাৎ আগেকার এবং বর্তমানের একই ধরনের দুটি চিত্র, একটি আগেকার আর একটি বর্তমান সময়ের। চিত্রটির বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে দেন লেখা, একজন মানুষ, তার গায়ে ওয়েস্ট লেখা, তার হাতে একটি অস্ত্র রয়েছে। ডান পাশে একটি মানুষের গলায় স্লেভারি লেখা, শিকলে তাকে বন্দি করে রেখেছে। ডান পাশে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তার গায়ে দি ওয়েস্ট লেখা। তার ডান পাশে যেই ব্যক্তিটি রয়েছে, বাম পাশের ছবিতে বন্দি ব্যক্তির গায়ে কোনো পোশাক ছিল না, ডান পাশে বন্দি ব্যক্তিটির গায়ে পোশাক রয়েছে এবং তার গায়ে মিডিয়ার শিকল দিয়ে বাঁধা রয়েছে। অর্থাৎ উক্ত চিত্রটির বাম পাশে দ্য ওয়েস্টের মধ্যে যে ধরনের চুল, ছবি, চেহারা দেখা যাচ্ছে, তার থেকে ডান পাশের ছবির মধ্যে, দ্য ওয়েস্টের মধ্যে অনেক ভদ্র পরিপাটি মনে হচ্ছে। অর্থাৎ কলোনিয়ালিজমের যুগে সাম্রাজ্যবাদ যখন ছিল পৃথিবীতে, একটি দেশ যখন আরেকটি দেশকে বা রাজ্যকে বা কোনো অঞ্চলকে দখল করে আধিপত্য বিস্তার করত, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সকল বিষয়কে নিয়ন্ত্রণে নিয়ে নিত, এটি ছিল সাম্রাজ্যবাদের সময়, বা এটিকে বলা হতো কলোনিয়ালিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উন্নত বিশ্ব বা পশ্চিমা বিশ্ব যখন বা সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন বুঝতে পারলো এখন আর তাদেরকে আগের মতো দখল করে শাসন করা, শোষণ করা সম্ভব নয়, তখন তারা শাসন এবং শোষণের জন্য নতুন একটি কৌশল বেছে নিল। এক্ষেত্রে বলে রাখা দরকার, তারা কেন বুঝতে পারলো যে এখন আর তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশ্বব্যাপী যুদ্ধের পরিসমাপ্তির পরে
সবগুলি উন্নয়নশীল দেশেই একটি স্বাধীনতার চেতনা জাগরিত হয়ে ওঠে। তারা এই চেতনাটিকে টের পেয়ে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেয়, কিন্তু গোপনে কৌশল খুঁজতে থাকে কিভাবে তাদেরকে বাহ্যিকভাবে স্বাধীনতা দিয়ে দিলেও তাদের উপর আগের মতোই অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক নিয়ন্ত্রণ বা আধিপত্য বজায় রাখা যাবে। এই ব্যবস্থার কৌশল হিসেবে তারা কলোনিয়ালিজমের যুগ থেকে বের হয়ে স্বাধীন, সার্বভৌম, উন্নয়নশীল গরিব রাষ্ট্রগুলোকে শোষণ এবং আধিপত্য বজায় রাখার জন্য তারা যে ব্যবস্থাটি গ্রহণ করে সেটি হচ্ছে মূলত নিউ কলোনিয়ালিজম। চিত্র থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে সাম্রাজ্যবাদী শক্তির প্রথম যে ব্যক্তিটিকে বাম পাশে দেখা যাচ্ছে তার বেশ পোশাক কতটা অভদ্রতায় পরিপূর্ণ, শক্তিমত্তার প্রদর্শন। অন্যদিক থেকে ডান পাশে প্রদর্শিত ছবিতে, অর্থাৎ বর্তমান কালের যে ছবিটি, সেটি দেখা যাচ্ছে ভদ্রলোক একজন, পরিপাটি পোশাক পরা, তার হাতে ফাইল। তার মানে হচ্ছে নব্য উপনিবেশবাদে বাহ্যিক পোশাক আশাক, আচরণ সবগুলি খুবই পরিপাটি, আকর্ষণীয়, সুন্দর হবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য কলোনিয়ালিজমের সময়কার আধিপত্য বা নিয়ন্ত্রণ বজায় রাখা। এক্ষেত্রে তাদের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বিতীয় আরেকটি ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটির বাম পাশে লেখা আছে আই ক্লেম দিস ল্যান্ড ইন দ্য নেম অফ হিজ ম্যাজেস্টি, অর্থাৎ রাজা বা কোনো রাষ্ট্রপ্রধানের নামে এই জায়গাটিকে দখল করে সে নিজের বলে ঘোষণা করছে। এখানে প্রদর্শিত ব্যক্তির কোমরে অস্ত্র রয়েছে এবং তার বাম হাতে একটি বিশেষ দেশের পতাকা দেখানো হচ্ছে। এটি উপনিবেশবাদী একটি রাষ্ট্রের পতাকার ছবি। ডান পাশে দেখানো হচ্ছে একজন ব্যক্তির হাতে একটি পতাকা, নাম লেখা IMF, উপরে ডলারের চিহ্ন, অত্যন্ত পরিপাটি আধুনিক পোশাক পরা, এবং তার ওখানে লেখা রয়েছে আই স্ট্রাকচারালি অ্যাডজাস্ট দিস ল্যান্ড ইন দ্য নেম অফ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ সিস্টেমেটিক্যালি এই ল্যান্ড বা ভূমিটাকে বা এই রাষ্ট্রটাকে তারা অর্থনৈতিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃত্তির নামে তারা এই রাষ্ট্রকে দখল করেছে। এখানে দখল করবার কৌশলটি হচ্ছে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান IMF, অর্থাৎ এখন আর কোনো দেশকে জোর করে দখল করে তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এ সকল বিষয়ের উপর আধিপত্য তৈরি করা হয় না। এখন আধিপত্য তৈরি করা হয় অর্থনৈতিক শোষণের মাধ্যমে। আমি আশা করি তোমরা ইতিমধ্যে উপনিবেশবাদ কি বুঝতে পেরেছো, তবু আমি আরো একবার বলছি, নব্য উপনিবেশবাদ আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় একটি নতুন প্রপঞ্চ। তৃতীয় বিশ্বের দেশগুলো ঔপনিবেশিক শাসনের বেড়াজাল থেকে বেরিয়ে আসার পর সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠনের নামে উন্নত বিশ্ব বা সাবেক সাম্রাজ্যবাদী দেশগুলো যে নতুন কৌশল অবলম্বন করে, তাই নব্য উপনিবেশবাদ বা নিউ কলোনিয়ালিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব দেশ নব্য উপনিবেশবাদ বিস্তারে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউভুক্ত দেশসমূহ, চীন, জাপান প্রভৃতি উল্লেখযোগ্য। তৃতীয় বিশ্বের দেশসমূহের নির্ভরশীলতার সুযোগে সাবেক উপনিবেশবাদী শক্তিগুলো নতুন করে উন্নয়নশীল দেশে প্রবেশের সুযোগ লাভ করে। এটি মূলত বিশ্ব রাজনীতিতে নব্য উপনিবেশবাদ হিসেবে পরিচিত। নব্য উপনিবেশবাদের এই কনসেপ্টটিকে পরিষ্কার করে বলবার জন্য, বোঝাবার জন্য অনেক চিন্তক, অর্থনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ এই সংক্রান্ত সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞাগুলি তোমাদের দেখাচ্ছি, বলে দিচ্ছি। সানরা হেলপেরিন
নামে একজন চিন্তাবিদ, প্রফেসর অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, রয়্যাল হোলোওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন, তিনি বলেন, নিউ কলোনিয়ালিজম দ্য কন্ট্রোল অফ লেস ডেভেলপড কান্ট্রিজ বাই ডেভেলপড কান্ট্রিজ থ্রু ইনডাইরেক্ট মিনস, অর্থাৎ পরোক্ষ উপায়ে উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক স্বল্পোন্নত বা অনুন্নত রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা, সেটি হচ্ছে নিউ কলোনিয়ালিজম। বিএস কোনো নামক একজন বিখ্যাত চিন্তাবিদ বলেন, it simply refers to a relationship of effective domination or control, political or economic, direct or indirect, on one nation over another. অর্থাৎ এটি এমন একটি রিলেশনশিপ বা সম্পর্ক যেটির মাধ্যমে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর ডোমিনেশন বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেটি রাজনৈতিক অথবা অর্থনৈতিক, প্রত্যক্ষ অথবা পরোক্ষ যেভাবেই হোক না কেন। অর্থাৎ একটি রাষ্ট্র কর্তৃক অপর একটি রাষ্ট্রের উপর প্রত্যক্ষ পরোক্ষ রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দ্বারা যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এটি হচ্ছে নিউ কলোনিয়ালিজম। জোহান গালতুং নামক একজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি নিউ কলোনিয়ালিজম বা নব্য উপনিবেশবাদ সম্পর্কে সংজ্ঞা দিতে বলেন, নব্য উপনিবেশবাদ হলো বিভিন্ন জনপদের মধ্যে এক ধরনের আধিপত্যের সম্পর্ক, অর্থাৎ একটি জনপদ আরেকটি জনপদের উপর আধিপত্য বিস্তার করে। এই সম্পর্কটির নামই হচ্ছে নব্য উপনিবেশবাদ। আরেকজন বিখ্যাত চিন্তাবিদ বিপুল রঞ্জন নাথ, তার মতে অর্থনৈতিক নির্ভরশীলতার সুযোগে উন্নত দেশগুলো কর্তৃক অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর উপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা প্রভাব চর্চার নীতি ও প্রক্রিয়াকে নব্য উপনিবেশবাদ বলা হয়ে থাকে। এই সংজ্ঞাটিতে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো একটি রাষ্ট্রের অর্থনৈতিক নির্ভরশীলতা যখন অন্য একটি রাষ্ট্রের উপর তৈরি হয়, অর্থাৎ একটি অনুন্নত বা উন্নয়নশীল দেশের যখন একটি উন্নত দেশের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি হয়, সেই নির্ভরশীলতার সুযোগে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর উপর উন্নত দেশগুলোর যে পরোক্ষ নিয়ন্ত্রণ বা প্রভাব চর্চা করা হয়, এই পরোক্ষ নিয়ন্ত্রণ বা প্রভাব চর্চা করার নীতি ও প্রক্রিয়াই হচ্ছে নব্য উপনিবেশবাদ। সুতরাং নব্য উপনিবেশবাদ বলতে এমন প্রপঞ্চকে বোঝায় যেখানে অতীতের মতো কোনো ভূখণ্ড দখল করে কোনো দেশ বা জাতিকে সরাসরি নিয়ন্ত্রণের পরিবর্তে বরং দূর থেকে ওই সব দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকের উপর কৌশলগত নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নব্য উপনিবেশবাদ এমনিতেই প্রতিষ্ঠিত হয়নি। নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠার কতগুলো উদ্দেশ্য রয়েছে, যেমন উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, উন্নত সাম্রাজ্যবাদী পুঁজিবাদী রাষ্ট্রগুলো উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবার সুযোগটি নেবার জন্য অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ নব্য উপনিবেশবাদ এই ব্যবস্থার মাধ্যমে উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা তাদের জন্য সহজ হবে। এই সহজভাবে যেন তারা নিয়ন্ত্রণটি করতে পারে অভ্যন্তরীণ রাজনীতি, উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে, সেই জন্যে তারা নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠিত করেছে। এটি হচ্ছে নব্য উপনিবেশবাদের একটি বড় উদ্দেশ্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
উন্নত দেশগুলোর পক্ষ থেকে রয়েছে, সেটি হচ্ছে উন্নত দেশগুলোর শিল্প পণ্যের বাজার তৃতীয় বিশ্বের দেশগুলোতে সৃষ্টি করা। যেহেতু উন্নত দেশগুলোর বিপুল পরিমাণ পুঁজি রয়েছে, তারা শিল্প কারখানা প্রতিষ্ঠিত করে, বিপুল পণ্য উৎপাদন করে। এই বিপুল পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, এই বিপুল পণ্য বিক্রয়ের জন্য তাদের একটি উপযুক্ত বাজার দরকার। আর এই শিল্প পণ্যের উপযুক্ত বাজার সৃষ্টি করবার জন্য তারা নব্য উপনিবেশবাদ এই ব্যবস্থাটি, প্রক্রিয়াটি তারা বাস্তবায়িত করেছে। অর্থাৎ উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি যেন কোনোভাবেই ক্ষয়ে না যায়, তাদের উৎপাদিত শিল্প পণ্য যেন কোনোভাবেই অবিকৃত থেকে না যায়, এই জন্য তারা উন্নয়নশীল দেশগুলোতে অত্যন্ত সুকৌশলে বাজার সৃষ্টি করবার জন্য নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ নব্য উপনিবেশবাদের মধ্যে এমন কতগুলো কৌশল রয়েছে বা এমন কতগুলি ব্যবস্থা রয়েছে যে কৌশল বা ব্যবস্থার মাধ্যমে তারা উন্নয়নশীল দেশগুলোকে তাদের পণ্য কিনতে বাধ্য করতে পারে। এভাবে তারা উন্নয়নশীল দেশগুলোর বাজারটি দখল করে নেয়। উন্নয়নশীল দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহ ও সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। গুরুত্বপূর্ণ এই অর্থে, যেহেতু উন্নত দেশগুলো কেবল তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ বা প্রতিষ্ঠার জন্যই এই নব্য উপনিবেশবাদ ব্যবস্থাটি প্রতিষ্ঠিত করেছেন, সেদিক থেকে তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক উন্নয়নশীল দেশে অনেক কাঁচামাল রয়েছে, যারা তাদের কাঁচামালকে প্রক্রিয়াজাত করে কোনো শিল্প পণ্য উৎপাদন করতে পারে না। না পারার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পুঁজি। যথেষ্ট পুঁজি না থাকলে শিল্প কারখানা প্রতিষ্ঠা করা যায় না, শিল্পায়ন হয় না। আবার শুধু পুঁজি থাকলেই হয় না, যে কোনো কাঁচামালকে শিল্প পণ্যে রূপান্তর করবার জন্য আধুনিক উন্নত প্রযুক্তিরও প্রয়োজন হয়। যেহেতু উন্নয়নশীল দেশগুলোতে পুঁজি এবং পণ্য দুটিরই প্রচন্ড পরিমাণ অপ্রতুলতা রয়েছে, সেক্ষেত্রে উন্নত দেশগুলো এসে তাদের উন্নয়নশীল দেশগুলো থেকে অত্যন্ত স্বল্প মূল্যে, কখনো কখনো নামমাত্র মূল্যে তাদের কাঁচামালকে সংগ্রহ সংরক্ষণ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা এই কাঁচামাল থেকে শিল্প পণ্য উৎপাদন করে আবার উন্নয়নশীল দেশগুলোতে এই চড়া মূল্যে বিক্রি করে। যদি নব্য উপনিবেশবাদ এই ব্যবস্থাটি না বিরাজ করত, তাহলে উন্নয়নশীল দেশের এই কাঁচামালগুলি অতি সহজে কোনোভাবেই উন্নত বিশ্ব নিয়ে যেতে পারত না। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত স্বাধীনতার ফল ভোগ করতে না দেওয়া, এটি হচ্ছে নব্য উপনিবেশবাদের একটি শক্তিশালী উদ্দেশ্য। অর্থাৎ উন্নত বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলো কোনোভাবেই চায় না যে উন্নয়নশীল দেশের নাগরিকগণ বা উন্নয়নশীল দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত ফলটি ভোগ করতে পারুক। প্রশ্ন হতে পারে যে তারা কেন চাইবে না যে উন্নয়নশীল দেশের জনগণ তাদের স্বাধীনতার সুফল ভোগ করতে পারুক? তারা চাইবে না এই জন্যে, যে মানুষ একবার স্বাধীনতার স্বাদ পেয়েছে, কোন রকম শক্তি কৌশল দিয়ে আর তাদেরকে পরাধীন করে রাখা যায় না। বলতে পারা যে কথাটি এরকম ভাবে যে প্রকৃতই স্বাধীনতার স্বাদ যে ব্যক্তি বা যে মানুষ পেয়েছে, তার সামনে স্বাধীনতার বেস্ট অল্টারনেটিভ বা সবচাইতে ভালো বিকল্প হচ্ছে মৃত্যু। সে মৃত্যুকে মেনে নেবে, কোনোভাবেই স্বাধীনতাকে সে পরিত্যাগ করবে না, সে পরাধীনতা মেনে নেবে না। এই স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক বা রাষ্ট্রীয় স্বাধীনতা নয়, এই স্বাধীনতা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক চিন্তার
ব্যক্তিত্বের, কর্মের, সবকিছুর। এই জন্য উন্নত বিশ্ব বা সাম্রাজ্যবাদী শক্তিগুলো কখনোই চায় না যে উন্নয়নশীল দেশগুলোর জনগণ প্রকৃত স্বাধীনতার ফল ভোগ করতে পারুক। নব্য উপনিবেশবাদের আরো একটি উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাদী শাসনের ধারা অব্যাহত রাখা। পুঁজিবাদী শাসনের ধারা অব্যাহত রাখার এই জায়গাটিতে আমরা বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞানের কথা বলা হয়ে থাকে, একজন বিখ্যাত ব্যক্তি উক্তি করেছেন, বিশিষ্ট চিন্তাবিদ রাষ্ট্রনায়ক লেনিন সম্ভবত কথাটি বলেছেন, ইম্পেরিয়ালিজম ইজ দ্য লাস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। অর্থাৎ সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। যেহেতু সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, উপনিবেশবাদী রাষ্ট্রগুলো নব্য উপনিবেশবাদ বা নয়া উপনিবেশবাদ ব্যবস্থাটি বাস্তবায়ন করেছেন, সঙ্গত কারণেই তাদেরকে পুঁজিবাদী ব্যবস্থাটিকেও অব্যাহত ভাবে জিয়ে রাখতে হবে। কারণ যদি পুঁজিবাদী ব্যবস্থা টিকে থাকতে না পারে, শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বিশ্বায়ন কোন প্রক্রিয়ায় আর কার্যকরভাবে টিকে থাকতে পারবে না। অর্থাৎ পুঁজিবাদ হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বিশ্বায়ন এই সকল প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ধরনের পূর্ব শর্ত বলা যায়। পুঁজিবাদ না থাকলে এই প্রক্রিয়াগুলি কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। উন্নয়নশীল রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ। নব্য উপনিবেশবাদের আরো একটি উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যেন হস্তক্ষেপ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রশ্ন হতে পারে যে উন্নয়নশীল রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করা উন্নত বিশ্বের কেন দরকার, কি প্রয়োজন? উত্তরটি হচ্ছে, পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে দুটি বলয় খুব শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে পুঁজিবাদী ব্লক, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্লক। যেহেতু পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী এই শক্তিগুলো কোনোভাবেই পুঁজিবাদের বাইরে যেতে চায় না, সমাজতন্ত্রকে মানতে চায় না, সঙ্গত কারণেই কোনো রাষ্ট্র তার সমমনা কোনো সমাজতন্ত্র ঘেঁষা বা সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যদি বেশি ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত করতে চায় এবং এই প্রক্রিয়াটিকে যদি অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া না যায়, তাহলে পুঁজিবাদের, সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের যে নিরঙ্কুশ চরম ক্ষমতা, এটি কোনোভাবে টিকিয়ে রাখা যাবে না। এই জন্যে কোনো রাষ্ট্র পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে তার ইচ্ছে মতো যেন যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য নীতি গ্রহণ করতে না পারে, সেই জন্য তার পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে নানা কৌশলে হস্তক্ষেপ করা হয়। কি ধরনের হস্তক্ষেপ হতে পারে? যেমন, যেহেতু রাষ্ট্রটি উন্নয়নশীল, তার বৈদেশিক সাহায্যের জন্য দাতা সংস্থা, দাতা গোষ্ঠীর কাছে যেতে হয়। তখন তারা তাকে ঋণ দানের সময়, সাহায্য দানের সময় নানা রকম শর্ত জুড়ে দেয় যে আমাদের কাছ থেকে ঋণ পেতে হলে অমুক অমুক XYZ সকল রাষ্ট্রের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখা যাবে না, আমাদের এই নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নীতি প্রণয়ন করে তোমাদেরকে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এইভাবে তারা উন্নয়নশীল রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করে থাকে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর পরোক্ষ নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখা নব্য উপনিবেশবাদের একটি অত্যন্ত কার্যকর উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ উপনিবেশবাদ থেকে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ তারা পাইতে পারেনি। এই জন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলো যেন কোনোভাবেই প্রকৃত স্বাধীনতা না পায়, সেই জন্য তারা নানা রকম কৌশল প্রয়োগ করে
নানা রকম নীতি প্রণয়নের মাধ্যমে, নানা রকম আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর পরোক্ষ নিয়ন্ত্রণ এবং আধিপত্য বজায় রেখে চলছে। এই ধারা এখনো চলছে। যেহেতু নব্য উপনিবেশবাদ তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারছে, সেই জন্য তারা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর পরোক্ষ নিয়ন্ত্রণ আধিপত্য বজায় রেখে চলতে পারছে। নব্য উপনিবেশবাদ তারা প্রতিষ্ঠা করেছে সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী শক্তিগুলো, ঠিক। প্রশ্ন হতে পারে যে কি কৌশলে তারা নব্য উপনিবেশবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছে বা করে যাচ্ছে বা করে রেখেছে। প্রথম কৌশলটি হচ্ছে অর্থনৈতিক শোষণ। কোন একটি অনুন্নত, স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের জীবন পরিচালনার জন্য যখন অর্থের প্রয়োজন হয়, সেই রাষ্ট্রটি যেন এই পুঁজিবাদী উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর কাছে বা তাদের প্রতিষ্ঠিত অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছে দ্বারস্থ হতে হয়, সে ব্যবস্থা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় তারা করে রেখেছে। এই অর্থনৈতিক শোষণের মাধ্যমে যেহেতু উন্নয়নশীল রাষ্ট্রকে তারা স্বাবলম্বী হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে, সঙ্গত কারণে উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলোকে তাদের কাছে অর্থের জন্য ধরনা দিতে হয়। এক্ষেত্রে তিনটি অর্থনৈতিক শোষণের মধ্যে তিনটি বিষয় কাজ করে, তিনটি কৌশল কাজ করে। একটি হচ্ছে ঋণের ফাঁদ। যখন উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলি ঋণের জন্য উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর কাছে যায়, তখন তারা তাদেরকে ঋণ দেয় বটে, কিন্তু সেই ঋণের মধ্যে অনেক জটিল কঠিন শর্ত থাকে। এই জটিল কঠিন শর্ত কখনো যদি মানতে না চায় উন্নয়নশীল রাষ্ট্রগুলো, তাহলে তাদেরকে ঋণ প্রদান করা হয় না। আর এই শর্তগুলি যদি মেনে ঋণ গ্রহণ করে, তাহলে উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে এই ঋণের ফাঁদ থেকে আর বের হওয়া সম্ভব হয় না। এই জন্যে যার অভাব, ঋণ করার পর তার অভাব আরো বাড়ে, কারণ সেই ঋণের জন্য সুদ দিতে হয়, ঋণের আসল পরিশোধ করতে হয়। এই ঋণের চক্র থেকে কোনো অনুন্নত বা উন্নয়নশীল দেশের পক্ষে বের হয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে, প্রায় অসম্ভব হয়ে পড়ে। অর্থনৈতিক কৌশলের মধ্যে আরেকটি কৌশল হচ্ছে বেসরকারি বিনিয়োগ। যদিও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠার সময়কার যে নীতিমালা, সেখানে রয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ না হলে কোনো সেক্টরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে না। তারা তো রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, তারপরেও বেসরকারি খাতে তারা ঋণ বা বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়। এই জন্য হয়, বেসরকারি খাতে বিনিয়োগ করলে বেসরকারি খাত যে সকল ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, বেসরকারি খাতে প্রভাবশালী যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন, তারা তখন যে সকল সংস্থা বা উপনিবেশবাদী রাষ্ট্র থেকে ঋণ গ্রহণ করে, তারা তাদের সংশ্লিষ্ট রাষ্ট্রের আনুগত্যের মধ্যে না থেকে বরং অধিকাংশ ক্ষেত্রেই ঋণদাতা রাষ্ট্র বা সংস্থার কাছে বেশি আনুগত্য প্রকাশ করে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। এইভাবে তারা উপনিবেশবাদ এই বাস্তবায়নের ক্ষেত্রে এই কৌশলটি প্রয়োগ করে থাকে। আরেকটি হচ্ছে পণ্যমূল্য নিয়ন্ত্রণ। পৃথিবীতে এই বাজার ব্যবস্থায় কোনো উন্নয়নশীল দেশও যদি কোনো পণ্য উৎপাদন করে, এই পণ্যের মূল্য প্রকৃত অর্থে প্রকৃতপক্ষে নির্ধারিত হয় আন্তর্জাতিক দাতা সংস্থা বা সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী দাতা গোষ্ঠীর দ্বারা। তাদের নির্ধারিত পণ্য থেকে কম মূল্যে কোনো পণ্য বাজারে বাজারজাত করা যায় না। কোনো
ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এমনটি করার চেষ্টা করা হলে এটিকে সর্বতভাবে প্রতিহত করা হয় এই সকল উপনিবেশবাদী শক্তিগুলোর দ্বারা। যদিও এইভাবে পণ্যমূল্য নির্ধারণের কারণে ভোক্তা জনগণের পক্ষে, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জনগণের পক্ষে অর্থনৈতিক অনেক বেশি চাপের মুখে পড়তে হয়, এইরকম ক্ষেত্রেও তারা মানবিক মূল্যবোধকে কোনো রকম আমলে না নিয়ে তারা কেবল তাদের অধিক মুনাফা লাভের আশায়, অধিক মুনাফা লাভের জন্য এই পণ্যমূল্য নির্ধারণ করে জনগণকে শোষণ করে তাদের পুঁজিকে আরো বৃদ্ধি করে, আর এই দিক থেকে উন্নয়নশীল দেশের জনগণ তাদের অধিক পণ্য মূল্য দিতে গিয়ে অর্থনৈতিকভাবে লাভবান না হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2 নম্বর কৌশলটি হচ্ছে অসম বাণিজ্য। বাণিজ্যের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা আন্তর্জাতিক অর্থনৈতিক নীতিমালার মধ্যে থাকলেও উপনিবেশবাদী এই সকল উন্নত রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্রগুলো কোনোদিনই উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ট্রেড ব্যালেন্স বা বাণিজ্যিক ভারসাম্য যাকে বলা হয় এটি কখনো প্রতিষ্ঠিত হতে দেয় না। তারা, একটু আগেও তোমাদের বলেছি, অতি অল্প মূল্যে উন্নয়নশীল দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে নেয় এবং তার থেকে অনেক অনেক বেশি মূল্যে তারা ওই একই দেশে জনগণের কাছে আবার ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত শিল্পপণ্য বিক্রি করে। এখানে তাদের নিজেদের স্বার্থ ছাড়া তারা জনগণের বা উন্নয়নশীল দেশের জনগণের কথা কোনোভাবেই মাথায় নিতে চায় না, আমলে নিতে চায় না। এই যে অসম বাণিজ্যের কারণে উন্নয়নশীল দেশগুলো উন্নত না হয়ে আরো বেশি আর্থিক ঘাটতির মধ্যে পড়ে, ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি হয়, আর উন্নত রাষ্ট্রগুলো আরো বেশি পুঁজির মালিক হয়। এভাবে অসম বাণিজ্যের মাধ্যমেও তারা, এই কৌশলের মাধ্যমে তারা নব্য উপনিবেশবাদকে প্রতিষ্ঠিত করে রেখেছে। বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্যের মধ্যে 3টি ধরন রয়েছে। 3 ধরনের বৈদেশিক সাহায্য হয়। একটি হচ্ছে খাদ্য সাহায্য, অন্যটি পণ্য সাহায্য, আর একটি হচ্ছে প্রকল্প সাহায্য। আমরা প্রথমেই জেনে নিই যে বৈদেশিক সাহায্য কি। বৈদেশিক সাহায্য হচ্ছে কোনো একটি উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্র যখন তার নিজস্ব অর্থনীতি, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য তার অভ্যন্তরীণ অর্থের দ্বারা, নিজস্ব সম্পদ দ্বারা রাষ্ট্রের সকল কিছু ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়, তখন অন্যান্য তুলনামূলক ধনী রাষ্ট্রগুলো থেকে যে সাহায্য গ্রহণ করে, এটি হচ্ছে মূলত বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্যের মধ্যে প্রথমত আমরা বলতে পারি খাদ্য সাহায্য। কোনো একটি উন্নয়নশীল দেশ, যে কোনো উন্নয়নশীল দেশেরই একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার আধিক্য থাকে। যেহেতু জনসংখ্যার আধিক্য থাকে, তাদের ফলন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যতই ভালো হোক, তাদের পক্ষে রাষ্ট্রের সকল জনগণের সারা বছরের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারে না। তখন তাদেরকে সঙ্গত কারণেই এই খাদ্যদ্রব্য প্রাপ্তির জন্য উন্নত উপনিবেশবাদী দেশগুলোর দ্বারস্থ হতে হয়। তখন তারা খাদ্য সাহায্য দেয় বটে, কিন্তু সেখানে অনেক অনেক এমন শর্ত জুড়ে দেয় যেই শর্তটি মানা উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে অনেক বেশি কষ্টকর এবং ক্ষতিকর। এই কষ্টকর এবং ক্ষতিকর বিষয়টিকে কোনোভাবেই উপনিবেশবাদী শক্তিগুলো আমলে নেবে না। তারা বরং তাদের শর্তের মধ্যেই অটল থাকবে। যেহেতু জনগণকে আহার দিয়ে বাঁচিয়ে রাখা জরুরি, না হয়তো দেশের মধ্যে হয়তো দুর্ভিক্ষ চলে আসতে পারে, সেই জন্য সকল কঠিন শর্ত মেনেও তারা খাদ্য সাহায্য গ্রহণ করে। এমন হয়ে থাকে যেমন 1974 সালে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্য নিয়ে জাহাজ আসছিল, তারা সেই জাহাজকে খাদ্য সাহায্য সহ ফিরিয়ে নিয়ে গেলে 1974 সালে বঙ্গবন্ধু সরকার বাংলাদেশে যে দুর্ভিক্ষ নেমে আসে সেটিকে পরিহার করা সম্ভব হয়নি। আজকের পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হয়েছে,
সকল ধরনের যোগাযোগ, টেলিযোগাযোগ, ফিজিক্যাল কমিউনিকেশন, রাস্তাঘাট, ব্রিজ, সেতু, ব্রিজ কালভার্ট, সে সময় সেটি ছিল না বলে অতি অল্প সময়ের মধ্যে এই খাদ্য ঘাটতি পূরণ করা আর কোনোভাবে সম্ভব হয়নি বলে 1974 সালে আমাদেরকে একটি মারাত্মক দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়েছিল। তারা পণ্য সাহায্য দিয়ে থাকে। অনেক সময় উন্নত রাষ্ট্রগুলো যখন সাহায্যটিকে অর্থের মাধ্যমে দিতে চায় না, তখন তারা সাহায্য হিসাবে পণ্যই সরাসরি দিয়ে থাকে। নানা ধরনের পণ্য দিয়ে থাকে, যেমন যন্ত্রপাতি, যন্ত্রাংশ, জীবন রক্ষাকারী ঔষধপত্র, কখনো খাদ্যদ্রব্য। এই পণ্য সাহায্য তারা দিয়ে থাকে। কিন্তু এই পণ্য সাহায্যের সময় এই পণ্যের তারা যে মূল্য নির্ধারণ করে, এই পণ্যের মূল্য এত বেশি হয় যে তাদের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের সিংহভাগ তাদের কাছেই চলে যায়। যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা কখনো লজিস্টিক সাপোর্টের জন্য প্রযুক্তিও তারা সাহায্য করে, প্রযুক্তি বা প্রযুক্তির যন্ত্রপাতিও সাহায্য করে থাকে। সেগুলির জন্য এত বেশি মূল্য ধরা হয় এবং ডলারের মানদণ্ডে সেই মূল্য পরিশোধ করতে গেলে একটি রাষ্ট্রকে এত বেশি অর্থ পরিশোধ করতে হয় যে এই সাহায্য প্রাপ্তির দ্বারা তার কোনো লাভই হয় না, বরং ক্ষেত্র বিশেষে আরো বেশি ক্ষতি হয়ে থাকে। প্রকল্প সাহায্যের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। কোনো কোনো ক্ষেত্রে উন্নত রাষ্ট্র বা সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী রাষ্ট্রগুলি স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে প্রকল্প সাহায্য নিয়ে এগিয়ে আসে। যেমন বাংলাদেশে কারিগরি সাহায্যের জন্য তারা এগিয়ে এসেছে একটি প্রকল্প হিসেবে নিয়ে। এই প্রকল্প হিসেবে সাহায্য করতে তারা আসে ঠিকই, কিন্তু প্রকল্প সাহায্যের ক্ষেত্রে দেখা যায় প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়নের শেষ ধাপ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে সবকিছু পরিচালিত হয়। এবং এমনও হয় যে প্রকল্পের জন্য যে পরামর্শক নিয়োগ করতে হবে, দাতাদের কাছ থেকেই, সাহায্যদাতাদের কাছ থেকেই এই পরামর্শক নিয়োগ দিতে হয়। তাদেরকে ডলারের বেতন ভাতা দিতে হয় বলে প্রচুর পরিমাণ অর্থ ওখানে চলে যায়। তাদের কাছ থেকে প্রকল্প সাহায্যের জন্য প্রযুক্তি, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, গাড়ি, এই সকল জিনিসপত্র তাদের কাছ থেকে কিনে আনতে হবে, এরকম শর্ত প্রযুক্ত করা থাকে। সেই কারণে প্রকল্পের সাহায্যের ফলে যে উপকার বা কল্যাণটি উন্নয়নশীল রাষ্ট্রে হওয়ার কথা ছিল, সেটির শেষ পর্যন্ত কোনো কিছুই নিঃশেষ থাকে না। ক্ষেত্র বিশেষে এই প্রকল্পের জন্য উন্নয়নশীল রাষ্ট্র বরং আরো ঘাটতিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নব্য উপনিবেশবাদ বাস্তবায়নের আরো একটি কৌশল হচ্ছে পুতুল সরকার গঠন। আমরা যদি পৃথিবীর কিছু রাষ্ট্রের দিকে তাকাই, আমরা দেখব যে নানা কৌশলে উন্নত রাষ্ট্র বা রাষ্ট্রগুলো, অনেক এমন দেশ রয়েছে যেখানে তাদের পছন্দ মতো পুতুল সরকার প্রতিষ্ঠিত করে রেখেছে। অর্থাৎ তারা যেভাবে বলে সেভাবেই সেই রাষ্ট্রের নেতৃবৃন্দ তাদের ইশারা মতো রাষ্ট্র পরিচালনা করে থাকে। বর্তমানে আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আফগানিস্তান, ইরাক, এই সকল রাষ্ট্র আপাত দৃষ্টিতে স্বাধীন হলেও তারা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারাতেই পরিচালিত হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পুতুলের মতো সরকার বানিয়ে রেখেছে, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা চেহারা ছবিতে হয়তো ইরাকি, আফগান, কিন্তু বাস্তবে তারা পুরোপুরি মার্কিন ইশারার দ্বারা পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনা করছে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি আরেকটি অন্যতম কৌশল নব্য উপনিবেশবাদ বাস্তবায়নের। যে সকল উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, সেখানে এই উপনিবেশবাদী রাষ্ট্রগুলো নানা রকম কৌশল প্রয়োগ করে
অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করবার কি কারণ হচ্ছে, শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সেটি ভালো করে বুঝবে। এটি হচ্ছে যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য অনেক ধরনের নীতিমালা কৌশল প্রয়োজন হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য সবচাইতে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা বা পলিটিক্যাল স্টেবিলিটি। এটি যদি হয়ে যায়, অন্য অনেক সমস্যা রাষ্ট্রের অভ্যন্তরে এমনিতেই ঠিক করা সম্ভব। সেই জন্যে উপনিবেশবাদী রাষ্ট্রগুলো সুকৌশলে কখনো কখনো গোপনে অর্থ ঢেলে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে থাকে, যেন তারা স্বাবলম্বী একটি রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে। মতাদর্শগত প্রাধান্য প্রতিষ্ঠা নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠার আরেকটি কৌশল। পৃথিবীতে দুই মতাদর্শের রাষ্ট্র রয়েছে, আমি একটু আগে বলেছি, একটা পুঁজিবাদ, একটি সমাজতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বিষয়টির খুবই জোর বাস্তবতা দেখা গিয়েছে যে কোন রাষ্ট্র, অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে একটি রাষ্ট্র কোন ব্লকে যাবে, পুঁজিবাদী ব্লকে নাকি সমাজতান্ত্রিক ব্লকে, সেই চাপ এখন অনেকটা কমে গিয়েছে। এই জন্য যে 90-এর দশকের ঠিক শেষ দিকে পৃথিবী থেকে সমাজতান্ত্রিক বলয়টি অনেক বেশি দুর্বল হয়ে পড়ায় একরকম কোন রকম নামমাত্র টিকে আছে, যেহেতু তারা শক্তি হারিয়ে ফেলেছে। এখন মতাদর্শগত প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পুঁজিবাদকেই মানতে হবে। সমাজতন্ত্রকে যদি কোন রাষ্ট্র মতাদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, এইটা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। পুঁজিবাদকে, বিশ্বায়নকে জোর করে তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের উপর প্রাধান্য প্রতিষ্ঠিত করা হচ্ছে। এটি হচ্ছে একটি ভালো কৌশল। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তির মাধ্যমেও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে এই কৌশলটি প্রয়োগ করা হয়। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল কয়েকটি রাষ্ট্র নিয়ে। আজকে ন্যাটোর সদস্য সংখ্যা অনেক বেশি, কারণ ন্যাটো তখন কেবল শক্তিশালী কিছু রাষ্ট্রের, পশ্চিম ইউরোপের শক্তিশালী কিছু রাষ্ট্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু পরবর্তীতে আশেপাশের অনেকগুলি রাষ্ট্রকে নানা রকম কৌশলে এই ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে বাধ্য করা হয়েছে। বাধ্য করার কোনো কারণ নেই, একটি কারণ, সেটি হচ্ছে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই সকল বিষয় যেন পরোক্ষভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। কখনো কখনো এমনও হয় যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও অধিকতর দুর্বল রাষ্ট্রগুলি বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে এই উপনিবেশবাদী রাষ্ট্রগুলো চুক্তি করতে বাধ্য করে এবং তাদেরকে তাদের মতাদর্শ মেনে চলতে বাধ্য করে। মেধা পাচার হচ্ছে আরেকটি কৌশল। উন্নয়নশীল দেশে অনেক বেশি বিশেষজ্ঞ, জ্ঞান সম্পন্ন, মেধাবী লোক পাওয়া যায় না। যখন এমন কিছু লোক তৈরি হয়, প্রচুর অর্থ থাকায় তারা অধিক অর্থের লোভ দেখিয়ে, অধিক অর্থ প্রদান করে উন্নত জীবনযাপনের নিশ্চয়তা দিয়ে তাদেরকে তাদের নিজের দেশে, অর্থাৎ উন্নত দেশে এক ধরনের কিনে নিয়ে যাওয়ার মতো অবস্থায় তাদেরকে নিয়ে যায়। তাদের মেধা খরচ করে উন্নয়নশীল দেশগুলোকে অনেক বেশি সেবা দিতে পারত, তাদের হয়তো জীবনযাত্রার মান, রাষ্ট্রের আর্থিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হতো। সেক্ষেত্রে এটি আর সম্ভব হয় না। এভাবেও তারা উপনিবেশবাদকে বাস্তবায়ন করে থাকে এই কৌশলে। সামরিক সাহায্য আরেকটি কৌশল। সামরিক সাহায্যের নামে অনেক সাহায্য উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলোকে দিয়ে থাকে, কিন্তু সেই সাহায্যের দ্বারা কোনোদিনই উন্নয়নশীল রাষ্ট্র সামরিক দিক থেকে স্বনির্ভর বা স্বাবলম্বী অথবা শক্তিশালী হয়ে ওঠে না। বরং উন্নত রাষ্ট্রগুলোর কাছে তার অভ্যন্তরীণ অনেক বিষয় শেয়ার করতে হয়, যেহেতু সাহায্য গ্রহণ করতে হয়। আর এর ফলে তারা তাদের উপনিবেশবাদ কৌশলের প্রতিষ্ঠার যে কৌশল, সেটিকে তারা প্রয়োগ করে থাকে।
বিদেশে বাজার সৃষ্টি করে উপনিবেশবাদী রাষ্ট্রগুলো তাদের নব্য উপনিবেশবাদকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ যেহেতু নব্য উপনিবেশবাদ পুঁজিবাদের আরেকটি রূপ, পুঁজিবাদ যেহেতু পুঁজির উপর নির্ভর করে হয়, অর্থই যেখানে সবকিছুর মূল উৎস, সেখানে বাজার সৃষ্টি করা একটি জরুরি বিষয়। তাদের নিজেদের শিল্প দ্রব্য নানা রকম, এমনকি তারা চিন্তা পর্যন্ত বিশেষজ্ঞ জ্ঞানের নামে এক্সপোর্ট করে থাকে। শিক্ষা ও সাংস্কৃতিক জীবন নিয়ন্ত্রণ তাদের আরেকটি ভালো কৌশল। অর্থাৎ কোনো রাষ্ট্রে, উন্নয়নশীল রাষ্ট্রে তারা যখন শিক্ষা ও সাংস্কৃতিক জীবন নিয়ন্ত্রণ করতে যায়, প্রথমেই তারা নিয়ন্ত্রণ করতে আসে না, তারা তাদের শিক্ষাক্ষেত্রে কিছু কিছু সহযোগিতামূলক পরামর্শ বা উপকরণ নিয়ে হাজির হয়। উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে এটি বোঝাতে সচেষ্ট বা সক্ষম হয় যে আমরা তোমাদের শিক্ষার উন্নয়নের জন্য এই সহযোগিতা করছি, তোমাদের সাংস্কৃতিক উন্নয়নের জন্য এই ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এইভাবে কিছুদিন শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে নানা ধরনের সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে তাদের কাছে আপন হয়। তারপর কিছু সময় পর তাদের শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে, শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে আস্তে আস্তে তাদের নিজস্ব নীতিগুলোকে অনুপ্রবেশ ঘটিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের নিজস্ব শিক্ষা ও সংস্কৃতির যে ধারা, তাদের যে সাংস্কৃতিক মান, ঐতিহ্য, এগুলোকে তাদের নিজস্ব সংস্কৃতি এবং শিক্ষার অনুপ্রবেশ ঘটিয়ে এগুলোকে আস্তে আস্তে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে। তখন দেখা যায় যে একদল শিক্ষিত মানুষ বা একটা শিক্ষিত শ্রেণী সৃষ্টি হয়, যারা চেহারা ছবিতে উন্নয়নশীল দেশের নিজেদের লোক মনে হলেও প্রকৃতপক্ষে তারা তখন পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতি জীবনযাপনে বেশি বিশ্বাস করে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা এখন একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজে লাগছে। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে গণমাধ্যমগুলি, আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলি, CNN, BBC, এই জাতীয় যেই গণমাধ্যমগুলি রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া, এগুলি পুঁজিবাদী উপনিবেশবাদী রাষ্ট্রগুলো নিয়ন্ত্রিত এবং প্রচারিত, তাদেরই কর্তৃত্বে পরিচালিত হয়, তাদেরই প্রতিষ্ঠান। ইভেন পৃথিবীতে যে বড় বড় যতগুলি পত্রিকা রয়েছে, যেগুলি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে পরিচিত, এগুলিও উপনিবেশবাদী সব ধনী রাষ্ট্রগুলোরই মালিকানাই। এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তারা উপনিবেশবাদ বা পুঁজিবাদের পক্ষে বা বিশ্বায়নের পক্ষে নানা ধরনের প্রবন্ধ, লেখালেখি উপস্থাপন করে, যেন উন্নয়নশীল দেশগুলোতে তাদের এই পুঁজিবাদ, উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ এসবের বিপক্ষে যেন কোনো জনমত তৈরি হতে না পারে। নব্য উপনিবেশবাদের ধরন। নব্য উপনিবেশবাদের 4টি রূপ বা ধরন লক্ষ্য করা যায়, যথা অর্থনৈতিক নির্ভর রাষ্ট্র, সামরিক নির্ভর রাষ্ট্র, অনুগত রাষ্ট্র, আশ্রিত রাষ্ট্র। অর্থনৈতিক নির্ভর রাষ্ট্র হচ্ছে যে সকল রাষ্ট্র নামে মাত্র স্বাধীনতা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে একটি উন্নত পুঁজিবাদী রাষ্ট্রের বলয়ের মধ্যে এমনভাবে সে আটকে আছে যে অর্থনৈতিক বিষয়ে কোনো রকম নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার তার সক্ষমতা, সামর্থ্য বা স্বাধীনতা কোনোটাই নেই। এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাইবেরিয়া, লেসোতো এবং মোনাকো এগুলি হচ্ছে অর্থনৈতিক নির্ভর রাষ্ট্র। সামরিক নির্ভর রাষ্ট্র অর্থনৈতিক নির্ভর রাষ্ট্রের মতোই নামে মাত্র স্বাধীন, কিন্তু সামরিকভাবে পুরোপুরি কোনো একটি বা একাধিক উপনিবেশবাদী বা নব্য উপনিবেশবাদী রাষ্ট্রের উপর, পুঁজিবাদী রাষ্ট্রের উপর সে নির্ভরশীল। যেমন আমরা দক্ষিণ কোরিয়া, জর্ডান এই সকল রাষ্ট্রের কথা বলতে পারি, যে সকল রাষ্ট্রগুলি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, পৃথিবীতে পরিচিত, কিন্তু তাদের সামরিকভাবে কোনো স্বাধীনতা নেই, তাদের সামরিক সকল ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে।
অনুগত রাষ্ট্র। অনুগত রাষ্ট্র বলতে সে সকল রাষ্ট্রগুলোকে বোঝায় যে সকল রাষ্ট্রের পরিচালক বৃন্দ বা নেতৃবৃন্দ স্বদেশী লোকদের মধ্যে থেকে তৈরি হয় ঠিকই, কিন্তু তাদের পুরোপুরি আনুগত্য থাকে একটি উন্নত পুঁজিবাদী রাষ্ট্রের উপর। যেমন ইরাক, আফগানিস্তান, এই সকল রাষ্ট্রের কথা আমরা বলতে পারি, যেগুলি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত রাষ্ট্র হিসাবে এখন বিদ্যমান রয়েছে। আরেকটি হচ্ছে আশ্রিত রাষ্ট্র। আশ্রিত রাষ্ট্র সে সকল রাষ্ট্রগুলোকে বলা হয় যে সকল রাষ্ট্রগুলি স্বাধীনতায় তারা ভালো করে টিকিয়ে রাখতে পারেনি বা পারছে না, তাদের স্বাধীনতা আছে সেটি বলবার কোনো সুযোগ নেই। যেমন পলিনেশিয়া এবং ক্যারিবিয়ান অনেকগুলো রাষ্ট্র রয়েছে যাদের নিজস্ব স্বাধীনতা তারা কোনোভাবে জানান দিয়ে টিকে থাকতে পারেনি। এর হচ্ছে আশ্রিত রাষ্ট্র। নব্য উপনিবেশবাদের কি প্রভাব আমাদের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর পড়ে? অনেক প্রভাব উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক হস্তক্ষেপ, অর্থাৎ উপনিবেশবাদী রাষ্ট্রগুলো, নব্য উপনিবেশবাদী রাষ্ট্রগুলো উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলোর অর্থনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। কোনোভাবেই তারা স্বাধীনভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, অর্থনৈতিক নীতি নির্ধারণ, অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এগুলি করতে পারে না। নানা রকম আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে, বিশ্বব্যাংক, IMF এর মাধ্যমে, WTO এর মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে অর্থনৈতিক হস্তক্ষেপ প্রতিষ্ঠার মাধ্যমে। বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ, এটিও একইভাবে। উন্নয়নশীল দেশের নিজের বাজার নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না এবং আন্তর্জাতিক বাজারে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের ইচ্ছে মতো কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। নীতিগতভাবে এরকম নীতি রয়েছে যে সকল রাষ্ট্রই স্বাধীনভাবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, বন্দরের বাণিজ্যের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে, কিন্তু বাস্তবে এটি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না, কারণ উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর অনেক নিয়ন্ত্রণ এবং চাপ এখানে বজায় থাকে। আঞ্চলিক কুন্দল সৃষ্টি হয়ে থাকে নব্য উপনিবেশবাদের প্রভাবের কারণে। অনেক ক্ষেত্রেই আঞ্চলিক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কুন্দল দেখা দেয়। তারপর অনেক ক্ষেত্রে একটি আঞ্চলিক প্রতিষ্ঠানের অধীনস্থ আওতাভুক্ত একাধিক রাষ্ট্রের মধ্যে কুন্দল দেখা দেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সার্কের মধ্যে আরো একটি উপাঞ্চলিক জোট গঠন করা হয়েছে, যে কারণে উপাঞ্চলিক জোট এবং সার্কের মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে সার্কের অস্তিত্ব এখন নামে মাত্র, এটি বিলোপ হওয়া ঘোষণা হয়নি কেবল। সামরিক ঘাঁটি স্থাপন, এটি নব্য উপনিবেশবাদের একটি প্রভাব। কোন একটি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে উক্ত অঞ্চলের সবগুলি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে থাকে এই নব্য উপনিবেশবাদী রাষ্ট্রগুলো। এই সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে তারা নব্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। অনেক ক্ষেত্রে কোন রাষ্ট্রে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত এত বেশি হয় যে শেষ পর্যন্ত গৃহযুদ্ধ রূপ লাভ করে। আমরা যদি এই উদাহরণস্বরূপ সিরিয়ার কথা বলি, তাহলে আমরা দেখব যে সিরিয়াতে এখন অনেক দিন ধরে গৃহযুদ্ধ চলছে। একটি রাষ্ট্র কোনোভাবেই উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না যদি তার নিজের ভেতরেই তাকে নিজেদের মধ্যে পরস্পর যুদ্ধে লিপ্ত থাকতে হয়। এই নব্য উপনিবেশবাদের প্রভাবেই কেবল এমনটি হচ্ছে। জাতিগত সংঘাত নব্য উপনিবেশবাদের আরেকটি প্রভাব, অর্থাৎ কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে খুবই সুকৌশলে নব্য উপনিবেশবাদী রাষ্ট্রগুলো জাতিগত সংঘাতে মদত দিয়ে থাকে। আফ্রিকার রোয়ান্ডাতে এরকম আমরা দৃষ্টান্ত দেখেছি, ইন্দোনেশিয়ায় দেখেছি, অনেক রাষ্ট্রে এরকম দেখতে পাওয়া যায়। সামরিক জোট গঠন, এটি হচ্ছে নব্য উপনিবেশবাদের আরো একটি প্রভাব। আমরা আগে বলেছি, যেহেতু সামরিক জোট গঠনের মাধ্যমে
অধিকতর অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোকে নিজেদের জোটের মধ্যে নিয়ে আসা যায়। জোটের মধ্যে নিয়ে আসার পর এই অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রটি কোনোভাবেই আর নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তখন তাকে অধিক শক্তিশালী বা উন্নত রাষ্ট্রের বা ধনী রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যে তাকে রাষ্ট্র পরিচালনার কার্য করতে হয়। সন্ত্রাসবাদের বিস্তার, এটি হচ্ছে অনেক বেশি পৃথিবীতে দেখা যায় এখন, এবং এইটি হচ্ছে কেবল নব্য উপনিবেশিকতাবাদের প্রভাবের কারণেই। যে সকল রাষ্ট্রে উন্নয়নের সুবাতাস বইতে দেখা যায়, সে সকল রাষ্ট্রে তারা নানা রকম ভাবে কোন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে অথবা কোন বিচ্ছিন্নতাবাদকে মদত দিয়ে সন্ত্রাসবাদের একটি বিস্তার ঘটিয়ে থাকে। পণ্যমূল্য নিয়ন্ত্রণ, এটি নব্য উপনিবেশবাদের একটি গুরুত্বপূর্ণ প্রভাব। ঋণের ফাঁদ, ঋণের ফাঁদে যে আমরা আগে বলেছি উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ঢুকতে হয়, এটার কারণ হচ্ছে যেহেতু উন্নয়নশীল রাষ্ট্রগুলির অর্থের অভাব রয়েছে, অর্থের অপ্রতুলতা রয়েছে, তাদেরকে ঋণের জন্য উন্নত রাষ্ট্র বা দাতা সংস্থা বা উপনিবেশবাদী গোষ্ঠীর কাছে যেতেই হয়। তখন তারা ঋণের ফাঁদে ঢুকিয়ে উন্নয়নশীল রাষ্ট্রকে নিজের প্রভাব বলয়ের মধ্যে ঢুকিয়ে রাখে। তখন তারা নিজেদের মতো আর চিন্তা করতে পারে না। উন্নত দাতা গোষ্ঠী বা সদস্য বা সংস্থার কাছে তাকে তখন কথা শুনে চলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি নব্য উপনিবেশবাদ কি, নব্য উপনিবেশবাদ সম্পর্কে কি কৌশল ব্যবহার করে এটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে, করে রাখা হয়েছে, নব্য উপনিবেশবাদের উদ্দেশ্য কি, এ সংক্রান্ত বিষয়ে তোমরা পরিচ্ছন্ন ধারণা লাভ করতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।